প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালের পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরীক্ষা যারা দিবে তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। আজ যশোর শিক্ষা বোর্ডের 2022 সালের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ পৌষবিন্যাসের একটি প্রশ্নের উত্তর আমরা এখানে সমাধান করব, যেটি 6 নং প্রশ্নের উত্তর হিসাবে এখানে প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নটি হলো, একটি প্রতিষ্ঠানে তৈরিকৃত 1% ত্রুটিপূর্ণ এবং দৈবভাবে 100টি পণ্য যাচাই করা হয়। প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, পশু চলক কি? খ প্রশ্ন, পৌষবিন্যাসের পরামিতির মান সবসময় ধনাত্মক হয়, ব্যাখ্যা করো। গতে উদ্দীপক হতে প্রশ্ন, x = 0 নির্ণয় করো। ঘতে বিন্যাসটির গঠন আকৃতি সম্পর্কে মন্তব্য করো। প্রথমেই আসি, পশু চলক কি? আমাদের চলকটা আসলে সবসময় চলক হিসেবে বিবেচিত হবে, কিন্তু যে বিন্যাসের চলক হবে সেই বিন্যাসের শর্ত মেনে যদি কোনো চলক পাওয়া যায় তাহলে সেই বিন্যাসের চলক বলে। তাহলে আমরা এখান থেকে উত্তরটা এরকম করে নিতে পারি, যে চলক পৌষ বিন্যাসের শর্ত মেনে চলে, অর্থাৎ পৌষ বিন্যাসের একটা বিশেষ শর্ত আছে, সেই শর্তটা যদি মেনে চলে যে চলক, তাকে আমি পৌষ চলক বলতে পারি। যেমন কোনো পুস্তকে ভুল ছাপা অক্ষরের সংখ্যা, এটা। আর খতে আছে যে পৌষবিন্যাসের পরামিতির মান সবসময় ধনাত্মক হয়, ব্যাখ্যা করা। আচ্ছা, এটি একটি মজার প্রশ্ন। সেটা হচ্ছে যে পৌষবিন্যাসের পরামিতি হলো m। আবার দ্বিতীয় শর্তে আমরা চলে যেতে পারি যে পৌষবিন্যাসের গড় এবং পরামিতি সমান, গড় এবং ভেদাঙ্ক সমান। তাহলে একটা জিনিস স্পষ্ট, যে পৌষবিন্যাসের পরামিতি, গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান, একদম এক হবে। এইটুকুর মধ্যেই আমাদের উত্তরটা নিহিত আছে। তার মধ্যে কি পয়েন্টটা হচ্ছে যে ভেদাঙ্ক। ভেদাঙ্কের বিশেষ শর্ত হচ্ছে সে কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই ভেদাঙ্ক যদি ঋণাত্মক না হয়, তাহলে পৌষবিন্যাসের ক্ষেত্রে গড় ঋণাত্মক হবে না, আবার পরামিতি ঋণাত্মক হবে না। তাহলে আমরা গড়ের কথা এখানে উল্লেখ করব না, যেহেতু পৌষবিন্যাসের পরামিতি এবং ভেদাঙ্ক একই। এই ভেদাঙ্ক যদি ঋণাত্মক না হয় তাহলে পরামিতিও ঋণাত্মক হতে পারে না, এটি সবসময় ধনাত্মক সংখ্যা। তাহলে খ এর উত্তর আমাদের যুক্তি শেষ। এইবার উদ্দীপক হতে প্রশ্ন। উদ্দীপকে এই যে অঙ্কটা দিয়ে আছে, এইটাকে আগে আমরা বিশ্লেষণ করে নেব। 1% ত্রুটিপূর্ণ, এটিকে আমরা 0.01, এটা যে পি এর মান, আর দ্রব্যের সংখ্যা এখানে 100 দেওয়া আছে। পৌষবিন্যাসে এন এর মানটা সবসময় অসীম, অর্থাৎ 30-এর বেশি হবে। তাই এইখানে এম এর মান, অর্থাৎ পৌষবিন্যাসের যে পরামিতি, সেটা হচ্ছে এন পি গুণ করলে চলে আসে। তাহলে এন এবং পি দুটো গুণ করলে 1 চলে আসবে। এখন পৌষ অপেক্ষকটা হচ্ছে যে e⁻m/x/x এটা হচ্ছে মূল সূত্র। এইবার আমরা করব কি, এই m = 1, এই m এর জায়গায় এখানে বসিয়ে দিলাম। এবার মূল অঙ্কে ছিল x = 0 নির্ণয়, 1 নির্ণয় করো। তাহলে খুবই সহজ, যে এই x এর জায়গায় 1, এই x এর জায়গায় 1 দিলেই 1 এবং 1 ফ্যাক্টর মানে 1ই আসবে। ক্যালকুলেটর করা যায় এবং ম্যানুয়ালও করা যাবে। তাহলে এই সমস্ত সব গুণ করলে e⁻1, যেটা ক্যালকুলেটরে শিফট ই চাপ দিলেই এবং পরে -1 দিলেই এই 0.37 চলে আসবে। এইটা হচ্ছে আমাদের গ এর উত্তর। আর ঘতে পৌষবিন্যাসের বঙ্কিমতা √β1, যেটা 1/√m। আর m এর মান এখানে 1 আছে, √1 এর মান 1/1 অর্থাৎ 1। তাহলে এটি একটি ধনাত্মক মান। তাহলে বঙ্কিমতার ক্ষেত্রে শুধু ধনাত্মক এবং ঋণাত্মক মানের বিষয়ে আমাদের মন্তব্য করতে হয়। যেহেতু এটা 0 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক মান, তাই এটি ধনাত্মক বঙ্কিম নিবেশন। আর সূচলতার সূত্র হচ্ছে 3 + 1/m। তাহলে 3 আমাদের নির্দিষ্ট আছে, 1/m মানে 1/1 মানে 1, 3 + 1 4। তাহলে এই সূচলতা হলো যে 3 বা 3-এর বেশি, 3-এর কম, 3টে স্টেপ। 3 হলে মধ্যম সূচলক, আর 3-এর বেশি হলে অতি সূচলক, এবং 3-এর কম হলে অনতি সূচলক। তাহলে আমাদের এইখানে আমরা তুলনা করব β2 > 3, তো 3-এর বেশি, তাই এটি একটি অতি সূচলক নিবেশন। তোমরা বারবার এই অঙ্কটি দেখো এবং একটু বইয়ের সাথে মিলাই নাও, প্লাস ভিডিওটি বারবার যদি শোনো, তাহলে দেখবে এটি খুবই সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।